ঈদের রাত শহর জেগে আছে। এরই মাঝে টিভি খুলে কেউ হয়তো খুঁজে পায় পুরনো গান, কেউ খুঁজে পায় নাটকে ভরপুর আবেগ। এর মাঝে যদি কেউ খুঁজতে চায় সাহসী কথা, কিছু অপ্রিয় সত্য আর হাসি মেশানো আড্ডা, তবে আপনি ঠিক জায়গাতেই আছেন। এটা 10-এ 10। আর ঈদের বিশেষ রাতে আমরা কথা বলবো এমন দুজন মানুষের সঙ্গে যাদের কণ্ঠে আমরা শুনেছি প্রতিবাদ, যাদের চোখে দেখি স্বপ্ন, যাদের গল্পগুলো আমাদের রোমাঞ্চিত করে, কাঁদায়, আবার ভাবায়ও। তবে তার আগে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসসি নিবেদিত 10-এ 10। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, আর আমি জিনিয়া কবির সূচনা। এবং আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আছেন আজমিনী হক বাঁধন এবং আমাদের সাথে আছেন ডাক্তার তাসনুমা জাবিন। কেমন আছেন দুজন? খুব ভালো ভালো। দুজনকেই খুব সুন্দর লাগছে। মানে আপনাদেরকে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ। প্রথমে আসলে ঈদ নিয়ে একটু কথা বলতে চাই যে ঈদ আসলে মানে ছোটবেলার ঈদ এবং বড়বেলার ঈদ, মানে আনন্দটা কি আসলে একই রকম আছে, না আনন্দের পার্থক্যটা তো অবশ্যই আছে? কেমন? আমি বলবো আগে আনন্দ তো ডেফিনেটলি এখন দুরকম। এখন রেসপন্সিবিলিটি অনেক বেশি। ছোটোকালে তো মার পিছে পিছে ঘুরতাম, কাজিনদের সাথে থাকতাম, ওই ছিল ঈদের আগের দিন গরু ছাগল যেখানে রাখা হতো ওইখানে দৌড়াদৌড়ি, এটা ছিল। আর এখন হচ্ছে অনেক রেসপন্সিবিলিটি থাকে, কেনাকাটার ধরনও এখন চেঞ্জ। এখন মানুষের বাসায় খাওয়া দাওয়া পাঠানোর ব্যাপার, মাংস প্রসেস করার ব্যাপার, ভাগ বাটোয়ারা বিলি করার ব্যাপার, রান্নার ব্যাপার। সো এখন সারাদিন আসলে এই ঈদটা আমার ভালোই ব্যস্ততা যায় পুরো দিনই মোটামুটি। তবে বাঁধন, আপনার কাছে, আপনি তো বোধহয় টেনশনে আছেন। আমি অনেক স্ট্রেসে আছি বিকজ আমার সিনেমা রিলিজ হয়েছে ঈদে। সো হলে দর্শকের রেসপন্স অ্যান্ড কেমন দর্শক আসবে এগুলো নিয়ে খুব স্ট্রেস যাচ্ছে। ঈদের আগের কয়েকদিন তো আমি সিক হয়ে গেলাম শেষের দিকে, কারণ এভরিডে সকাল থেকে রাত পর্যন্ত প্রমোশনের কাজ চলছিল। সো এইটা আমার জন্য একদম নিউ এক্সপেরিয়েন্স। আমার ঈদে কখনো ফিল্ম রিলিজ হয় না, মানে এইবারই প্রথম। সো এই স্ট্রেসটা কখনো ফিল করি নাই। তো এইবারের ঈদটা সববারের ঈদের চাইতে ডিফারেন্ট আমার জন্য। আমাদের যে আয়োজন 10-এ 10, আমরা এখানে 10 রকম কথা বলি এবং আমরা বিশেষ করে চেষ্টা করি যে উদ্ধৃতি থেকে আসলে প্রশ্ন করার। প্রথমে আপনার কাছে যেতে চাই তাসনুমা জাবিন। আমাদের কাছে একটা প্রবাদ আছে, নারীর হৃদয় সাপের, বুদ্ধি গাধার, রূপটা দেবীর, চোখটা ধাঁধার। আপনি কি এই প্রবাদের সাথে একমত, নাকি আপনার ভিন্ন মত আছে? মানুষের মনটাই হচ্ছে, আত্মাটা হচ্ছে সৌন্দর্য। এটার সৌন্দর্যের ব্যাখ্যাটা আসলে শুধু নারী না, প্রত্যেক ক্ষেত্রেই, মানুষের ক্ষেত্রেই ডিফারেন্স। ও এই প্রবাদের সাথে আসলে আপনি একমত? একেবারেই না। আমরাও এই প্রবাদের সাথে আসলে একমত না। যারা আমার মতো না তাদের প্রতি আমার আচরণটা কেমন, এখানেই কিন্তু সৌন্দর্যটা আসলে মানুষের ফুটে ওঠে। এটা আসলে রূপে বা অন্য কিছুতে না, বাহ্যিক কোনো কিছুতে না। বাঁধন আপু, কেন যেন মেয়েদেরকে নিয়ে যখন প্রবাদ হয়, আমি সেই প্রসঙ্গে আসবো। হুমায়ুন আজাদ একটি কথা বলেছেন যে গেল 200 বছরে গবাদি পশুর অবস্থার যতটা উন্নতি ঘটেছে, নারীর অবস্থার ততটা উন্নতি ঘটেনি। উনি যেটা বলেছে কিছুটা একমত আমি। মানে আমার অবজারভেশন, আমার মনে হয় যে আমরা বাহ্যিকভাবে আমাদের দেখে মনে হচ্ছে মোটা দাগে যে অনেক কিছু, শিক্ষার হার বেড়েছে, নারীর যারা পেশাজীবী নারীর পরিমাণ বেড়েছে, কিন্তু ওইদিকে যদি আমরা হিসাব করি, ধর্ষণ, বাল্যবিবাহ, হত্যা, আগুনে পুড়িয়ে দেয়া, মানে কোনো কিছুর কিন্তু শেষ নাই। আর বাকি নানান হ্যারাসমেন্ট তো আমি বাদই দিলাম। আমরা ভেবেছিলাম যে হয়তো সমাজ কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, সমাজের কিছুটা পরিবর্তন আমরা আশা করতে পারি, কিন্তু আমরা কিছুদিন আগেই দেখতে পেলাম যে সমাজ ব্যবস্থাটা আসলে এখনও কোন পর্যায়ে আছে, বা বরং আমার কাছে মনে হয়েছে যে আরও হয়তো অবনতির দিকেই গেছে। এবং এর পাশাপাশি আমি তাসনুমা জাবিনের কাছে জানতে চাই, সাদাত হোসেনের একটা কথা আছে, সে বলছে নারী শুধু একটা শরীর নয়, একটি রাষ্ট্রের মতোই, যার প্রতি যত্ন, সচেতনতা এবং সাহসিকতা থাকা দরকার। আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই সমাজ, রাষ্ট্র নারীর জন্য কতটা প্রস্তুত, কিংবা নারী নিজেই কতটা প্রস্তুত রাষ্ট্রকে বদলাতে? আমার মনে হয় নারী আসলে সবসময় প্রস্তুত ছিল, অনেক আগে থেকেই প্রস্তুত ছিল। আমরা যখন ইতিহাসের দিকে তাকাই, যে সেক্টরে, আমি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে সবসময় নারীরা আসলে দিতেই চেয়েছে এবং তাদের পোটেনশিয়ালিটিটাকে, তাদের নিজের মেধা, যোগ্যতা, দক্ষতাকে প্রমাণই করতে চেয়েছে। কিন্তু কেন জানি রাষ্ট্র ওই জায়গাটা সংকোচন করেছে। মানে ওই পরিধিটা একজন পুরুষের জন্য যতটা ওয়েলকামিং,
নারীর জন্য ততটা ওয়েলকামিং হয় নাই। সো আমার মনে হয় যে রাষ্ট্রকে তার জায়গাটা, তার দৃষ্টিভঙ্গিটা, সমাজের দৃষ্টিভঙ্গিটা আরও প্রসারিত করতে। মানে শুধু রাষ্ট্র না, রাষ্ট্রে আসলে যে মানুষ আছে, নাগরিক আছে, তাদের সবারই আসলে এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা জরুরি বলে মনে হয়। তবে কথায় কথায় কিন্তু একেবারে বিরতির সময় হয়ে এসেছে। সূচনা, বিরতিতে আমি যাই। মিস্টার স্মার্ট এসসি 10-10 সঙ্গে সময় হয়েছে একটা বিরতির, সাথেই তখন ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসসি 10-10। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, আর আমি জিনিয়া কবি সূচনা। প্রশ্নটা কে করবে? প্রশ্নটা আমি করব। আচ্ছা বাঁধন আপু, আপনার কাছে একটু জানতে চাই। হুমায়ুন আহমেদ বলেছেন মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না, এটা কি সত্যি? বেশিরভাগ ক্ষেত্রে হয় না। মানে মেয়েদের দৃঢ়তা আর বলিষ্ঠতা সম্পর্কে মানুষ হয়তো বাইরে থেকে বুঝতে পারে না। ইভেন অনেক সময় মেয়েরা নিজেরাও নিজেদেরকে ডিসকভার করতে পারে না। মানে আমাদের সোসাইটি তো এক ধরনের স্টেরিওটাইপ, মানে হয় না, চিন্তা ভাবনা দিয়ে একটা মেয়েকে বড় করে। সো ও হয়তো নিজেও নিজেকে ডিসকভার করে না। বিকজ দেখা গেল যে একটা মেয়ে নিজের সম্পর্কে নিজেই সচেতন না, নিজেই বুঝতে পারছে না। কিন্তু যেই মেয়েটা সচেতন, যেই মেয়েটা জানে, সে তার ওয়ে আউট করে নিবে যে কিভাবে আসলে সে তার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা সেটাকে পূরণ করবে। এবার আমি একটু আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে ফিদেল কাস্ট্রোর একটা কথা আছে যে বিপ্লব গোলাপের শয্যা নয়, বিপ্লব হচ্ছে মৃত্যু পর্যন্ত অতীত ও ভবিষ্যতের মধ্যকার সংগ্রাম। আবার চে গুয়েভারার কথা যদি বলি, তিনি বলছেন বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে, বিপ্লব অর্জন করতে হয়। আপনার দৃষ্টিতে আসলে বিপ্লবটা কি? একদম গত 53 বছরের জার্নি যদি দেখেন বাংলাদেশের জন্মের পর থেকে, আমরা কিন্তু বারবার এই বিপ্লব বেহাতের চক্রে বাংলাদেশ আছে। আমরা বারবার অভ্যুত্থান, বিপ্লব, গণ আন্দোলনের ডেকে আনছি, গণজোয়ার আনছি, কিন্তু ওটাকে আমরা ধরে রাখতে পারছি না, যার কারণে আবার রক্তপাত হচ্ছে। যখন এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, এই সিস্টেমের ভিতরে দিয়ে যাচ্ছি, ততই বুঝছি যে এটা অনেক অনেক বেশি কঠিন ওই গণজোয়ারের থেকে। নতুন বাংলাদেশের জন্য যে সিস্টেম আপনি সেট করবেন, এটা অনেক বড় বিপ্লব। এটার জন্য অধ্যবসায়, এটার জন্য পরিশ্রম, এটার জন্য মেধা, আকাঙ্ক্ষা যাই বলেন, এটা অনেক তীব্র গণজোয়ারের থেকেও। বিপ্লবটাকে আসলে ধরে রাখাটা ভীষণ রকম কঠিনই হয়ে যায়। কঠিনই, সেটা তো আসলে বোঝাই যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। বাদরূপ উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন সাফল্যের 3টি শর্ত। একটি হচ্ছে অন্যের থেকে বেশি জানুন, দ্বিতীয়টি হচ্ছে অন্যের থেকে বেশি কাজ করুন, কিন্তু অন্যের থেকে কম আশা করুন। একদম পারফেক্ট। আমি খুবই ফলো করি এই ব্যাপারটা। সো আমি জানার চেষ্টা করি, সত্যি সত্যি জানতে চেষ্টা করি। আমি প্রতিদিন জানতে চেষ্টা করি, প্রতি মুহূর্তে জানতে চেষ্টা করি। আমি মনে করি যে আমি হয়তো এর আগের মুহূর্তেও একটু কম জানতাম, বাট এখন আরেকটু বেটার জানছি। সো এবং এই জানার চেষ্টাটা আমার আমৃত্যু থাকবে। এবং অন্যের কাছ থেকে এক্সপেকটেশন তো ছোটোবেলায় অনেক ছিল। ইভেন আমার যখন 35-36 তখন পর্যন্ত অনেক ছিল। এখন আমি 41, মানে এখন আমি জাস্ট সব ছেড়ে দিয়েছে। আমার এখন আমার নিজের কাছেও খুব বেশি এক্সপেকটেশন নাই। সো এটা আমি খুব ফলো করি অ্যান্ড এটা সত্যি সত্যি ওয়ার্ক করে। এটা খুব দারুণ কথা, নিজের কাছেও খুব বেশি এক্সপেকটেশন। হ্যাঁ, নিজের কাছে এক্সপেকটেশন বেশি থাকলে যেটা হয়, নিজেকে অনেক স্ট্রেস দিতে হয় এবং নিজেকে মাফ করা যায় না, নিজে কোনো ভুল করা যায় না। সো এগুলো আমি চাই না, কারণ আমি তো হিউম্যান বিং, আমি ভুল করব, আমি আবার শুধরাবো, আবার হাঁটবো। সো এখন যদি আমি ধরে থাকি যে এই আমার এক্সপেকটেশন ছিল তুমি এটা করবা, সো বাঁধন তুমি করতে পারো নাই, এখন তুমি এটা লুজার, এটা কিন্তু আমার নিজের উপর অনেক স্ট্রেস। মহাত্মা গান্ধী একটা কথা বলেছেন যে কয়েক টন ব্যক্তিত্বের থেকে 1 আউন্স ধৈর্য অনেক দামি। আপনি কতটা একমত, এবং এই চারপাশে যে মানুষগুলো দেখেন তাদের ভিতরে আসলে কতটা ধৈর্য দেখেন? আসলে একমত হয়তো ক্ষেত্র বিশেষে এটা আমি একদম ফেলতে পারবো না, কিন্তু ধৈর্য অনেক দরকার, অনেক অনেক। আমি এখন স্বীকার না করে আমার আসলে মানে হবে না আর কি। ধৈর্য আসলে খুবই খুবই দরকার একটা ব্যাপার। এবং এখন আমরা মানে চারিদিকে পরিবেশ খুবই অস্থিতিশীল,
মানে খুবই হস্টাইল মানে এরকম যে আমি বসে থাকি, আপনি কখন একটা ভুল করছেন, আমি নিজের দিকে কখনোই তাকাই না। আমার মানে এখন অ্যাপ্রোচটাই রিফ্লেক্সেই অ্যাপ্রোচটা হয়ে গেছে যে আপনার ভুল ধরাই হচ্ছে আমার কাজ। হ্যাঁ, সো যার কারণে এদিকের কোনো গ্রোথ হয় না, ওদিকেরও কোনো উন্নতি হয় না, কিছুই হয় না। সো আমার কাছে মনে হয় যে প্রতিটা জিনিসে আমরা যদি নতুনের কথা বলি, আমরা যদি পরিবর্তনের কথা বলি, ধৈর্যশীল হতে হবে। বাঁধন আপু, বিল গেটসের একটা বিখ্যাত উক্তি আছে, যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে। যতটুকু আমি আশেপাশে দেখেছি যে এই কথাটা সত্যি, এটা ডেফিনেটলি যখন মানুষ খারাপ থাকে, আমি যদি খারাপ ভালো দিয়ে বুঝাই, যে যখন মানুষ একটা খারাপ সিচুয়েশনে থাকে তখন তো আসলে কেউ থাকে না, আর যখন মানুষ ভালো থাকে তখন হয়তো সে নিজেকে চিনতে পারে না, বুঝতে পারে না। আচ্ছা, এবার মোহাম্মদ আলী ক্লের একটি কথা আমার হাতে আছে, সেটি হচ্ছে যে মানুষের কল্পনা নেই তার ডানা নেই। এটাতে আমি কল্পনা বা আপনি যদি স্বপ্ন বলেন, এটা ট্রু। আপনার কল্পনা বা আপনি ভিশনারি, আপনি ফিউচার কি হবে এটা চিন্তা, একটা হচ্ছে ফিউচার নিয়ে দুশ্চিন্তা করা, অস্থির হওয়া, ওটা না, বাট আপনার একটা ভিশন থাকা যে আফটার 10 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স আমি নিজেকে এখানে দেখতে চাই, দেশকে এখানে দেখতে চাই, জাতিকে এখানে দেখতে চাই। সো এটা একটা মোটিভেশন অবশ্যই দিবে। ডানাটাকে যদি আমরা সিম্বলিক মনে করি, যে মানে আপনার যদি কোনো কিছু পাওয়ার, একটা অ্যাচিভ করার একটা আকাঙ্ক্ষা না থাকে বা গোল না থাকে, তখন ওইখানে পৌঁছানোরও কোনো আসলে একটা তাড়া থাকে না, বা স্বপ্ন থাকে না, বা প্ল্যান থাকে না। সো আমার মনে হয় যে অবশ্যই একটা ভিশন দরকার। নীল, গল্পের মধ্যে আমাদের আরও একবার বিরতি নেওয়ার সময় হয়েছে। অবশ্যই, এবার কে নেবে? এবার তুমি নাও। দর্শক দেখছিলেন 10-এ 10, কথা হচ্ছিল, আড্ডা হচ্ছিল, আরও হবে, তবে বিরতির পর। আরও একবার আমন্ত্রণ মিস্টার স্মার্ট এসসি 10-এ 10 অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা, আর আমার সাথে আছে নীল মাহবুব, আর আমাদের সাথে আছেন ডাক্তার তাজনুভা জাবিন এবং আজমিরি হক বাঁধন। আরও কোনো কথা থাকলে বলে ফেলো। না নীল, প্রশ্নটা তুমি করো। আচ্ছা, এবার একদমই শেষ পর্যায়ে আছি। আমরা যেটা দেখি যে আমরা মানুষ, আমরা আসলে অনেক ধরনের কথা বলি, মিথ্যে কথা বলি, সত্যি কথা বলি, জটিল কথা বলি, অদ্ভুত কথা বলি, মজার কথা বলি। আমরা একটু তাৎক্ষণিকভাবে জানতে চাইব কে কত দ্রুত মানে এই কথাগুলো আমরা আসলে বলতে পারি। প্রথমে যদি বাঁধন আপনার কাছে যাই, যে একটি মিথ্যে কথা বলতে হবে। আমি খুব শান্ত স্বভাবের মেয়ে। একটি সত্যি কথা বলতে হবে। আমি দেশি শাড়ি খুব পছন্দ করি। আচ্ছা, এবার হচ্ছে একটা মজার কথা। আমার লাইফটা একটা কমেডি। একটা বাজে কথা। আমার হাতের রান্না মজা না, এটা একটা বাজে কথা। আচ্ছা, আমার হাতে রান্না খুব মজা। এটা মিথ্যে কথা। যাই হোক, এবার বাঁধন আপনার কাছে জানতে চাই একটা সহজ কথা। জীবন সুন্দর। একটা সহজ কথা। আমি বাংলাদেশকে ভালোবাসি। আমরা এই কথাগুলো এই কারণেই বলি, সেটা হচ্ছে যে আমরা মানুষ তো আসলে অনেক কথাই বলি, কিন্তু সহজ কথা যখন বলতে চাই তখনই আমরা একটু থমকে যাই। সেই জায়গা থেকে জানতে চাই, সহজ কথা বলাটা সহজ নাকি কঠিন? কঠিন। সহজ কথা বলার জন্য সাহস লাগে, অধ্যাবসায় লাগে, একটা সার্টেন মানে পরিমাণ অভিজ্ঞতা লাগে। সহজ কথা বলা সবচেয়ে কঠিন। আপনার কি মত? সহজ কথা, হ্যাঁ অবশ্যই কঠিন। আমরা সবসময় বলতেও পারি না, কঠিন কথা অনেক উদাহরণ দিয়ে, অনেক মেটাফর দিয়ে গুছায় বলতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে সহজ কথা মানুষ মানে খুব ওজন দিয়ে নেয়ও না, মানে এটাকে খুব হালকা করে। মানে সহজ কথা অনেক ক্ষেত্রে সস্তা হয়ে যায়, মানে এটার মনে করে যে এটা তো গড়পড়তা একটা কথা। যেমন আমি বললাম আমি বাংলাদেশকে ভালোবাসি, কিংবা জীবন সুন্দর, এটা তো সবচেয়ে গভীরতম একটা কথা। কিন্তু এটা মনে হয় আরে এই মানে আসছে ক্যামেরার সামনে একটু বলার জন্য বলছে, এরকম আর কি। কিন্তু এটা আসলে যে কতটা গভীর হতে পারে এটার অর্থ বা এটার ডেপথ, এটা হ্যাঁ, বিকজ ওরা নিজেরা বাসে না বলে অন্যদের মানে ওই জায়গাটায় চিন্তা করতে পারে। আমি আপনার একটা পোস্ট দেখেছিলাম যে যে দেশকে ভালোবাসে না সে মনে করে যে আর কেউ ভালোবাসতে পারে না। দারুণ কথা। হ্যাঁ, যে মানে এটা আমার কেমনে জানি আমার ফিডে এসেছিল, উই আর নট কানেক্টেড, বাট আমার ফিডে এসেছিল এটা। আই রিয়েলি লাইক দ্যাট। এবার খুব সংক্ষিপ্ত একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বাঁধন, আপনার জীবন যদি কোনো একটা শব্দ দিয়ে বোঝাতে হয় তাহলে সে শব্দটা কি হবে? কষ্ট, আলো, প্রার্থনা, প্রতীক্ষা, অপেক্ষা, সুখ, দুঃখ, মানে কি হতে পারে? আলো।
আলো। জাবিন? মানে আই এম সেলফ মেড। বাদরূপ কোনো মুহূর্তে কি নিজের প্রতিচ্ছবি দেখেও নিজেকে চিনতে পারেননি, এমন হয়েছে যে না এটা আমি না? হয়েছে। শেষ একটা প্রশ্ন করতে চাই দুজনকেই, সেটা হচ্ছে সব চরিত্রই পর্দায় লেখা থাকে, কিন্তু বাস্তব জীবনে আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে বুঝতে পারেননি আপনি নায়ক নাকি খলনায়ক? পড়েছি। আচ্ছা, কি হয়েছিল, নায়ক না খলনায়ক? মানে মনে হয়েছে খলনায়ক, বাট আসলে নায়ক আবার খলনায়ক, সো এটা খুবই কনফিউজিং Both. ছিল, বোথ। আমি খলনায়ক না, নায়কই হয়েছিলাম। যেতে যেতে আসলে বাঁধন, যেহেতু ঈদে আপনার সিনেমা আসছে, কিছু বলার আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে? অবশ্যই বলার আছে প্রিয় দর্শক, এশা মার্ডার কর্মফল রিলিজ হয়েছে, আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে। আপনারা প্লিজ আসেন, সিনেমাটা দেখেন, আমাদেরকে রিভিউ দেন। আপনাদের দুজনকে ধন্যবাদ এই ঈদ আড্ডায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। দারুণ ছিল আড্ডাটা। থ্যাংক ইউ, আপনাদের ভালো সময় গেছে। এই ছিল আমাদের ঈদের রাতের 10-এ। এই আড্ডাটা চলতে পারতো আরও 10টা পর্ব জুড়ে, কিন্তু সময় বলছে এবার বিদায়।